আজ আমরা জানবো যে কনসেপ্ট অফ এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে শিক্ষাক্ষেত্রে পরিমাপ এবং মূল্যায়নের ধারণাটা কি, মানে মেজারমেন্ট কাকে বলে আর ইভ্যালুয়েশনই বা কাকে বলে, কেনই বা শিক্ষাক্ষেত্রে এগুলোর দরকার আছে। দেখো, যে কোনো এডুকেশনের, যে কোনো ধরো তোমাদের কোনো লার্নিং হলো বা যে কোনো পড়ার বিষয় হলো, তার কি হচ্ছে, কিছু অবজেক্টিভ থাকে। সেই অবজেক্টিভ গুলো ফুলফিল হলো কিনা, মানে উদ্দেশ্যগুলো পূরণ হলো কিনা, সেইগুলো জানার জন্য শিক্ষকেরা সাধারণত কি করে, হয় মেজারমেন্ট করে, না হলে ইভ্যালুয়েশন করে। আচ্ছা, আবার কখনো কখনো মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন দুটোই করে। আগে আমরা দেখবো যে মেজারমেন্ট কাকে বলে, তারপরে দেখবো ইভ্যালুয়েশন কাকে বলে। প্রথমে দেখো মেজারমেন্ট কাকে বলে। বলছে এটা একটা প্রসেস অফ অ্যাসাইনিং নাম্বারস, মানে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়, যে নাম্বার দেওয়া হয় টু অবজেক্ট, কোনো একটা জিনিসকে, কোনো একটা ইভেন্টসকে, অথবা ইভেন্ট মানে ঘটনাকে, কোনো একটা, এছাড়া বলছে কোনো একটা ইন্ডিভিজুয়ালকে, মানে যে কোনো ব্যক্তিকে, বস্তুকে বা কোনো ঘটনাকে যখন কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো একটা নাম্বার দেওয়া হয়, বা সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে সেই বস্তুকে বা সেই ঘটনাকে বা সেই ইন্ডিভিজুয়ালকে পরিমাপ, পরিমাপ করা হয়, সেটাকেই বলা হচ্ছে মেজারমেন্ট। আচ্ছা, এই মেজারমেন্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? প্রথমটা দেখো, বলছে যে কোয়ান্টিটেটিভ, মানে এক্ষেত্রে সংখ্যা দ্বারা বিচার করা হয়। ধরো একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি মাপা হয়, ধরো তার ইন্টেলিজেন্স কত আছে, তাহলে সেটা কি করে মাপবে? সেটা মাপবে হচ্ছে তার মানে সংখ্যার দ্বারা মাপবে। কিংবা ধরো কেউ কোনো একটা বিষয়ে কত নম্বর পেয়েছে, সেটাও কিন্তু সেই বিষয়ে কত নম্বর, মানে বিষয়টা সে কতটা ভালো পারে, সেটা তার ওই নম্বরের মাধ্যমেই বোঝা যাবে। তারপর কি নিউমেরিক্যাল স্কোরিং, এই যে একটু আগে বললাম যে যে কোনো একটা সাবজেক্টে সে কতটা পারদর্শিতা অর্জন করেছে, সেটা কিন্তু ওই নাম্বারের মাধ্যমে পরিমাপ করে যে সেটা হচ্ছে মেজারমেন্ট। তারপরে কি, ফলোজ রুলস ফর গিভিং নাম্বারস, মানে এই যে নাম্বারগুলো দেবে তার জন্য এক একটা কি করা হয়, রুল ফলো করা হয়। ধরো যদি মনে করলাম যে ইংলিশে কেউ, কোনো একটা স্টুডেন্ট 100-র মধ্যে 75 পেয়েছে, তাহলে এই যে 75 নাম্বারটা কিসের বেসিসে দেওয়া হলো, তার জন্য একটা কোশ্চেন পেপার ছিল। সেই কোশ্চেন পেপারে দেওয়া ছিল যে পার্টিকুলার এই কোশ্চেনের যদি কেউ আনসার করতে পারে, তাহলে হয়তো 10-এর মধ্যে তাকে পাস দেওয়া হবে, বা 5-এর মধ্যে তাকে পাস দেওয়া হবে। এই যে ব্যাপারটা, মানে এই যে বিষয়টা আগে থেকেই কি সেট করা, যে মানে একটা রুল ঠিক করা যে এই বেসিসেই নাম্বারটা দেওয়া হবে। আবার যদি ধরো ইন্টেলিজেন্স টেস্টের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা কি করব, যে ইন্টেলিজেন্স টেস্টের কিছু নিয়মাবলী থাকে, যে কিছু কোশ্চেন থাকে যার উপর বেস করে নাম্বার দেওয়া থাকে। ধরো একটা ইন্টেলিজেন্স টেস্টে 60খানা কোশ্চেন আছে, তো দেওয়া আছে যে প্রত্যেকটা কোশ্চেনে, মানে এক একটা কোশ্চেনে আনসার দেবে আর এক 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 নম্বর করে পাবে। তাহলে পুরোটা যদি ঠিকঠাক আনসার দিতে পারে, তাহলে ওই ইন্টেলিজেন্স টেস্টে তার হয়তো 60 স্কোর হবে। বোঝা গেল? তাহলে এই যে 60 স্কোর হচ্ছে, কিংবা কেউ হয়তো বলছে যে না, একটা কোশ্চেনের আনসার দিতে পারলে, কোনো একজন এরকম ইন্টেলিজেন্স টেস্ট তৈরি করলো যে একটা কোশ্চেনে যদি আনসার দিতে পারে, তাহলে সেটার জন্য 2 পাবে। তাহলে এই যে মানে 1 পাবে বা 2 পাবে বা 5 পাবে, যাই পাবে না কেন, সেই জন্য একটা কি হচ্ছে, একটা রুল দেয়া থাকে বা একটা নিয়ম দেয়া থাকে যে এই অনুযায়ী নাম্বারটা দেয়া হবে। তারপরে কি বলছে, কনভার্ট কোয়ালিটেটিভ ট্রেটস ইনটু কোয়ান্টিটেটিভ ডেটা। এটা কিরকম? কোয়ালিটেটিভ ট্রেটস মানে ধরো গুণগত কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা ব্যক্তির গুণগত বৈশিষ্ট্য, যেটা ধরো আমরা একটু আগে বললাম যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, যে তার মধ্যে কতটা আছে। তাহলে এই যে বুদ্ধিমত্তা, এটা তো একটা মানে গুণগত বিষয়, তার কতটা বুদ্ধি আছে বা এরকম। তো কিন্তু সেটাকে কিভাবে আমরা মানে মেজারমেন্ট করব, তার জন্য আমাদের একটা সংখ্যা দিয়ে মেজার করব, যে হ্যাঁ, এই কোশ্চেনে আনসার দিতে পারলে তাকে এই নাম্বার দেবো। তার মানে ওই কোশ্চেনের বেসিসে কিন্তু তার কতটা ইন্টেলিজেন্স আছে সেটা মাপা হচ্ছে। তার মানে কি, তার যে ইন্টেলিজেন্স, সেই যে কোয়ালিটিটা, সেটা কি একটা নাম্বারের মাধ্যমে বা কোয়ান্টিটেটিভ বিষয় দিয়ে কি করছে, মাপা হচ্ছে। তার মানে কি হলো, কোয়ালিটেটিভ ট্রেটসটাকে এবার কোয়ান্টিটেটিভ ভাবে মাপা হলো। তারপরে কি, অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে এক্ষেত্রে যে কিনা শিক্ষক হোক বা যে মেজার করবে, যে ব্যক্তি হোক না কেন, সে কিন্তু এই অবজেক্টিভ ব্যাপারটা থাকবে। অবজেক্টিভ বলতে কি, যে সবার ক্ষেত্রে এটা সমান থাকবে। মানে এমন না যে একটা ইন্টেলিজেন্স টেস্টের নিয়মাবলী আর একটা একজনের উপর ফলালে একরকম হবে, আর একজনের উপর ফলালে আর এক রকম হবে, এরকম না। যেরকম ধরো তোমরা পরীক্ষা দিতে গেলেও কিরকম দেখো, যে ধরো ইংলিশে যে পরীক্ষাটা দিতে গেছো, প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা কোশ্চেন না, একটাই একই কোশ্চেন
অনেকগুলো মানে প্রিন্ট করে অনেকগুলো লোককে দেওয়া হয়, অনেকগুলো স্টুডেন্টকে দেওয়া হয়, তার মানে কি এই যে বিষয়টার মধ্যে কোনো কি মানে পার্সিয়ালিটি ব্যাপারটা নেই, সবার ক্ষেত্রে সমান বিষয়টা যে মাপে সেটাই হচ্ছে মেজারমেন্ট, তাই জন্য এটা অবজেক্টিভ। তারপর বলছে লিমিটেড ইন স্কোপ, মানে এই যে ব্যাপারটা বলছে যে মেজারমেন্টের স্কোপটা লিমিটেড, মানে শুধুমাত্র এর নাম্বারটা দেখে যে ইংলিশে এটা এত নাম্বার পেয়েছে, কিন্তু ধরো এই যে 100তে দেখো তোমাদের উদাহরণ দেওয়া আছে যে 100তে 75 পেয়েছে, তাহলে এই যে 100তে 75 পেয়েছে, কিন্তু 75-এর মানে কি, 75 মানে কি ভালো না খারাপ, সেই যে বিষয়গুলো কিন্তু কি করে না, মানে এই মেজারমেন্ট কিন্তু বলে দেয় না। দেখো পরেরটাই লেখা আছে যে ডোন্ট ডেসক্রাইব পারফরমেন্স, মানে তার যে পারফরমেন্সটা হলো সেটার কোনো বর্ণনা দেয় না যে ভালো কি মন্দ। আর আচ্ছা, ভালো বা মন্দ এই যে জাজমেন্টটা কিন্তু কে করলো না, মেজারমেন্ট করলো না। তাহলে কি বুঝলাম আমরা, যে মেজারমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কি কোনো একটা নিয়ম অনুযায়ী কোনো কোনো বস্তু, ব্যক্তি বা কোনো ঘটনাকে কি করা হয়, মাপা হয়। আর মাপতে গেলে কি একটা নাম্বার দিয়ে মাপে, আর এক্ষেত্রে কি হচ্ছে সবার ক্ষেত্রে সমান মাপে, এমন না যে ব্যক্তিভেদে এটার পার্থক্য হয় না। তারপরে কি বলছে যে এটা যে যত নম্বর পেলো সেই নাম্বারটা যে কি বোঝাচ্ছে সেটা কিন্তু মেজারমেন্টের কাজ না। মেজারমেন্ট শুধু কি করবে, শুধু ব্যক্তির মধ্যে কতটা পারদর্শিতা হয়েছে সেইটুকুই শুধু দেখাবে। দেখো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনটা মেজারমেন্টের থেকে একটা বড় ধারণা বলতে পারো, যে ইভ্যালুয়েশনের মধ্যেই একটা পার্ট হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের উপর বেস করে ইভ্যালুয়েশনটা অনেক কিছু নতুন নতুন তথ্য দেয়। যেমন দেখো এখানে বলছে যে এটা একটা ব্রডার কনসেপ্ট, মানে এর ধারণাটা অনেক বেশি ব্রডার। তারপরে কি ইনক্লুডস মেজারমেন্ট প্লাস ইন্টারপ্রিটেশন, জাজমেন্ট, ডিসিশন মেকিং, মানে এটার মধ্যে মেজারমেন্টটা তো যেমন আসেই, তার সঙ্গে সঙ্গে একটু আগে আমরা কি দেখলাম যে মেজারমেন্টে কোনো ইন্টারপ্রিটেশন দেয় না, মানে 100-এর মধ্যে যে 75 পেয়েছে সেটা মানে যে কত সেই ব্যাপারটা কিন্তু মেজারমেন্ট বলে না, কে বলে, ইভ্যালুয়েশন বলে। তারপরে কি করে, সে জাজ করে যে তার এই জিনিসটা ভালো বা মন্দ, আর তারপরে কি করে ডিসিশন মেকিং করে, যদি ভালো হয় তাহলে তো তাকে অন্য ক্লাসে দেওয়া হবে, বা যদি কম হয় তাহলে তাকে সেই পার্টিকুলার ক্লাসে রেখে দেওয়া হবে। এই যে ডিসিশন গুলো সেটা কিন্তু কে নেবে, ইভ্যালুয়েশন নেয়, মেজারমেন্ট কিন্তু নেয় না, ইভ্যালুয়েশন নেয়। ইভ্যালুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এটা দেখো বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। আমরা একটু আগে দেখলাম যে মেজারমেন্ট শুধু কোয়ান্টিটেটিভ, আর এক্ষেত্রে দেখছি কি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। কেন, কারণ এখানে মেজারমেন্টটা নেওয়া হচ্ছে, তার মানে কোয়ান্টিটেটিভ তো অলরেডি আসছেই, তার সঙ্গে সঙ্গে এটা গুণগত বিষয়গুলো কখন দেখায়, দেখো ওই যে ইন্টারপ্রিটেশন করছে, জাজমেন্ট করছে, ডিসিশন মেকিং করছে, এই যে বিষয়গুলো কিন্তু কি হচ্ছে, তার গুণগত বিষয়টাকে দেখাচ্ছে, তাই জন্য এটা একই সঙ্গে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। তারপরের পয়েন্টটা দেখো কি বলছে যে নিউমেরিক্যাল স্কোরিং, মানে সংখ্যাগত একটা স্কোরিং দেয়, সেই স্কোরটা কিসের মাধ্যমে দেয়, একটু আগে দেখলাম মেজারমেন্ট যেহেতু এর মধ্যে ইনক্লুডেড, তাই এটা নিউমেরিক্যাল স্কোরিংও আছে, এর মধ্যে জাজমেন্টও আছে, আর একটু আগে দেখলাম যেটা ইন্টারপ্রিটেশনও আছে। তারপরে কি এটা কন্টিনিউয়াস, এই যে ইভ্যালুয়েশন হঠাৎ করে হয় না, একটু আগে যেটা করেছিলাম মেজারমেন্ট সেটা কিন্তু হঠাৎ করে হতে পারে, কিন্তু এটা কিন্তু হঠাৎ করে না, এটা কন্টিনিউয়াস হতে থাকে, মানে যবে থেকে স্টুডেন্ট কোনো একটা শিক্ষাবর্ষে ভর্তি হলো তখন থেকে শুরু করে তার কিন্তু ইভ্যালুয়েশনটা হতেই থাকে। তারপরে কি কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে এর মধ্যে সমস্ত পরিসরগুলো মানে ইনক্লুডেড থাকে। কিরকম, দেখো মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের সাধারণত বৌদ্ধিক বিষয়গুলোকে মাপা হয়, কখনো কখনো আমাদের যে সমস্ত অন্যান্য যে ট্রেডস গুলো সেগুলো মাপা হচ্ছে, কিন্তু এই যে আমাদের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যক্তির সমস্ত দিকে যে সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে কিনা সমস্ত দিকগুলো দেখছে, মানে কি দৈহিক, মানসিক, প্রাকৃতিক যত যত দিক আছে সব দিকটা কিন্তু ইভ্যালুয়েশনের আওতার মধ্যে পড়ছে। তারপরে কি ডেসক্রাইব পারফরমেন্স, এবার কি বললো যে এটা কিন্তু এবার ডেসক্রাইব করছে যে একটা স্টুডেন্ট 100-এর মধ্যে 75 পেয়েছে ইংলিশে, তার মানে যে সেটা ভালো না মন্দ সেটা কিন্তু এটা ডেসক্রাইব করছে। তারপরে কি বলছে যে এই যে ইভ্যালুয়েশনটা সেটা কি করে, হেল্প ইন ডিসিশন মেকিং। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট ভালো করে তাহলে কি করতে হবে, তাকে অন্য ক্লাসে দিতে হবে, তাহলে এই যে ডিসিশন মেকিং সেটা কিন্তু ইভ্যালুয়েশন হেল্প করছে। তারপরে কি গোল ওরিয়েন্টেড, আচ্ছা ইভ্যালুয়েশনটা সাধারণত কি যে কোনো একটা লক্ষ্যকে নিয়েই চলে, হঠাৎ করে ইভ্যালুয়েশন হয় না, একটু আগে আমরা দেখলাম যে কন্টিনিউয়াসলি হয়, কম্প্রিহেন্সিভলি হয়। এই যে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভলি হয় কেন হয়, কারণ একটা গোল আছে, সেই গোলের দিকে যাওয়ার জন্যই
জন্যই কিন্তু ইভ্যালুয়েশনটা করা হয়। গোলটা কি, যে একটা শিক্ষাবর্ষে স্টুডেন্টরা কি কি শিখবে সেইটা ধরে ধরেই কিন্তু ইভ্যালুয়েশনটা করা হয়। তারপরে কি সিস্টেমেটিক অ্যান্ড প্ল্যান্ড, ওই যে বললাম গোল ওরিয়েন্টেড, যেহেতু অবজেক্টিভ ঠিক হয়ে গেছে, তাহলে সেই অবজেক্টিভ গুলো বা সেই গোলগুলো বা সেই লক্ষ্যগুলোতে পৌঁছাতে গেলে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, মানে পরপর পরপর ধাপে ধাপে আগাতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী। হঠাৎ করে কিন্তু একটা মেজারমেন্ট করে ফেললাম, একটা পড়ালাম, তারপরে দেখলাম যে স্টুডেন্টরা কতটুকু বুঝতে পারলো, সেই রকম ভাবে মেজারমেন্ট করলে কিন্তু ইভ্যালুয়েশনের কাজ চলবে না। এই জন্য কি করতে হবে, ইভ্যালুয়েশনের পরিধি যেহেতু বড়, সেই জন্য একে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে এবং প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে। তারপরে কি বলছে, ডায়াগনস্টিক ফাংশন। আচ্ছা, ইভ্যালুয়েশনে আরেকটা কাজ আছে। মেজারমেন্টে শুধুমাত্র কিন্তু মেজার করলো যে কতটা তার মধ্যে পারদর্শিতা আছে, কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, কতটা পারদর্শিতা আছে এটা তো জানলোই, তার সঙ্গে সঙ্গে কোনো মানে স্টুডেন্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যে তার মধ্যে কতটা সে পারেনি, সেই জিনিসটা পারেনি কেন, সেই জিনিসটা ঠিক করার জন্য কিন্তু পদক্ষেপটা নেয় কে, ইভ্যালুয়েশন। তারপর কি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কেন বলছে, দেখো যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যে ধরো তোমার অঙ্ক পরীক্ষা বা ইংলিশ পরীক্ষা, যেই পরীক্ষাই হোক না কেন, সেই পরীক্ষা যখন দিতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে যেই কোশ্চেন পেপারটা দিয়ে দেবে সেটা কিন্তু আর কোনো ফ্লেক্সিবল হবে না, ওই কোশ্চেন পেপারেই কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, ওই কোশ্চেন পেপার মানে যেহেতু এক্ষেত্রে কি আছে, মেজারমেন্টটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ওই যে তুমি বৌদ্ধিক বিকাশের মাধ্যমেই মানে পাশ করে গেলে এরকম না, এখানে কি হচ্ছে আরো অনেক অনেক দিক থেকে যেহেতু তোমাকে দেখা হচ্ছে, তাই জন্য এটা কি হচ্ছে ফ্লেক্সিবল। যে তুমি হয়তো বৌদ্ধিক দিকটা পারোনি, তোমার হয়তো সামাজিক দিকটা অনেক ভালো, তাহলে এই যে আলাদা আলাদা জিনিস দিয়ে দেখানো যে একদিক না ভালো হলেও আরেক দিকটা সে ঠিক হচ্ছে, তাহলে সেই যে বিষয়টা সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে। দেখো এখানে এক্সাম্পল কি দেওয়া হচ্ছে, যে গ্রেডিং স্টুডেন্ট, এক্ষেত্রে কি হচ্ছে, নাম্বার তো দেওয়া হয়, নাম্বারের বেসিসে গ্রেড দেওয়া হয়। ধরো 75-এর বেশি পেলে সে হয়তো এ গ্রেডে যাবে, হয়তো 60 থেকে 75 হবে তাহলে তাকে বি গ্রেডে যাবে। তাহলে এইভাবে করে দিলে তাহলে বোঝা যাচ্ছে যে এ গ্রেড যারা তারা সব থেকে ভালো, বি গ্রেড যারা তারা মোটামুটি ভালো। তাহলে এই যে ব্যাপারটা কিন্তু ইভ্যালুয়েশনে আসে। তারপরে কি করছে, আরেকটা দেখো আরেকটা উদাহরণ কি দিচ্ছে, যে প্রমোটিং স্টুডেন্ট ইন দ্য নেক্সট ক্লাস। তার মানে কি, ওই যে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনের প্রত্যেকটা ধাপের মাধ্যমে দেখতে পেলো যে একটা স্টুডেন্টকে পরের ক্লাসে দেয়া যাবে কিনা। তাহলে ইভ্যালুয়েশনের পুরো যে দেখলাম কি, তার পরিধিটা অনেক বেশি বড়, এর মধ্যে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুরকম ডেটাই যায়, এবং এটা কি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে একটা লক্ষ্যকে মানে উদ্দেশ্য করেই মানে এগিয়ে চলে। এবার দেখবো যে এদের মধ্যে ডিফারেন্স কোথায়, মানে মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে কি কি পার্থক্য আছে। তাহলে তার জন্য দেখো বাঁদিকে আমাদের একটা বেসিস আছে, কোন বেসিসে আমরা পার্থক্য করছি সেটা দেখছি। প্রথমে দেখো মিনিং এর বেসিসে, মানে অর্থের দিক থেকে মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন কি। অর্থের দিক থেকে দেখো বলছে যে মেজারমেন্ট হলো অ্যাসাইন নাম্বারস, এটা শুধুমাত্র নাম্বার দিয়ে ছেড়ে দেয়। আর ইভ্যালুয়েশন কি, এটা জাজ দ্য ভ্যালু, নাম্বার শুধু নেয় না, নাম্বারটা কি বোঝাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু এ মতামত দেয়। তারপরে কি নেচার, প্রকৃতির দিক থেকে কি হচ্ছে, মেজারমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে পরিমাণ দেখে বা সংখ্যা দেখে। আর ইভ্যালুয়েশন কি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভের উপর বেস করে এটা গুণটা বিচার করে। তারপরে কি স্কোপ, মানে পরিধির দিক থেকে কি, পরিধির দিক থেকে দেখো এটা অল্প অল্প পরিধি যেহেতু মেজারমেন্ট, তাই জন্য এটা ন্যারো। আর যেহেতু ইভ্যালুয়েশনের মধ্যে সবকিছুই আসছে, মেজারমেন্ট আসছে, জাজমেন্ট আসছে, ইন্টারপ্রিটেশন আসছে, ডিসিশন মেকিং আসছে, এত কিছু জিনিস আসছে, তাই জন্য এটা ব্রড বা বড়। তারপর কি ফাংশন, মানে এটার কাজ কি, মেজারমেন্টের কাজ হচ্ছে ডেসক্রিপটিভ, মানে হচ্ছে দেখানো যে হ্যাঁ স্টুডেন্টটা ওই যে বললাম 100-র মধ্যে 75 পেয়েছে, মানে এইটা শুধু দেখিয়ে দিল, মানে শুধু বলে দেওয়া কাজ। আর ইভ্যালুয়েশনের কাজ কি, ইন্টারপ্রিটেশন করা, ওই যে জিনিসটা দেখালো সেই জিনিসটা আদৌ কি মানে ভালো না মন্দ সেটা দেখালো। আর জাজমেন্ট কি, জাজমেন্ট হচ্ছে সেটার মূল মানে বিচার করা, যে হ্যাঁ এটা যদি ভালো হয় তাহলে তাকে মানে অন্য স্তরে আগানো যাবে। তারপরে কি পারপাস, উদ্দেশ্যের ভিত্তিতে মেজারমেন্ট কি, উদ্দেশ্যটা কি মেজারমেন্টের উদ্দেশ্যটা হচ্ছে কালেক্টেড ডেটা, মানে ডেটাটা শুধু কালেক্ট করে। আর কালেক্ট করে মানে ডেটা কালেক্ট করে মানে কি নাম্বারটা সে পাচ্ছে সেইটুকুই তার কালেক্ট করা উদ্দেশ্য। ইভ্যালুয়েশনে কি হচ্ছে, এখানে কি করে, মেক ডিসিশন, শুধু ডেটাটা কালেক্ট করলেই হবে না, সেই ডেটাটা ভালো না মন্দ সেই তার উপর বেস করেই কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত ইভ্যালুয়েশন নিয়ে থাকে। মেজারমেন্টের ফোকাস কি, স্কোর আর নাম্বার, ওই যে একটু আগে বললাম কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে যেটা, বা ওই অ্যাসাইন নাম্বার সেরকমই, এটা কি হচ্ছে শুধু স্কোর দেয় এবং মানে নাম্বার দেয়। আর
ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভস এটা কিন্তু দেখে, ওই যে আমরা বলেছিলাম যে গোল ওরিয়েন্টেড মানে গোলটা বা অবজেক্টিভটা কি হচ্ছে অ্যাচিভ হয়েছে কিনা, মানে সেটা স্টুডেন্ট ঠিক করে করায়ত্ত করতে পেরেছে কিনা সেই জিনিসটা দেখে। তারপরে কি আউটকাম, আউটকামের উপর বেস করে, যে ফলাফলের উপর বেস করে, এটা কি ফলাফল, এটা প্রোভাইড করে ডেটা। আর ইভালুয়েশন কি করে, প্রোভাইডস ডিসিশন এবং ফিডব্যাক, ডিসিশনও দেয় এবং ফিডব্যাক কি দেয়, যে ধরো এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও ফিডব্যাক দেয়, টিচারদের ক্ষেত্রেও। স্টুডেন্টদের ক্ষেত্রে কি, স্টুডেন্টদের কি কি হয়েছে কি কি হয়নি সেই বিষয়টা, আর টিচারদের পড়ানোটা কতটা ভালো হয়েছে কতটা ঠিক হয়েছে বা কোন জায়গাগুলো খারাপ আছে সেই সমস্ত জিনিসটা ফিডব্যাকটা কে দেয়, ইভ্যালুয়েশন দেয়। তারপরে কি বলছে, রোল ইন এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে মেজারমেন্টের এবং ইভ্যালুয়েশনের ভূমিকাটা কি। মেজারমেন্টের ভূমিকা হচ্ছে মেজার্স লার্নিং আউটকাম, কি করে লার্নিং আউটকাম মানে লার্নিং এর জন্য বা শেখানোর জন্য কিছু উদ্দেশ্য আমাদের ঠিক করা ছিল, এই উদ্দেশ্যটার উপর বেস করে টিচার পড়িয়েছে, পড়ার পরে স্টুডেন্টদের মধ্যে কতটা তারা নিতে পেরেছে সেইটা মেজার করে। একটু আগে বললাম যে ইংলিশে এত পেয়েছে, তার মানে কি ইংলিশে একটা উদ্দেশ্য ছিল যে হ্যাঁ এই জিনিসগুলো পড়বে, পড়ার পরে তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাবে যে তারা কতটুকু পেলো। কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি করছে, ইমপ্রুভ টিচিং লার্নিং, ইভ্যালুয়েশন কিন্তু দুটোই ঠিক করছে, শুধু লার্নিং মানে লার্নার বা শিক্ষার্থী কতটুকু শিখলো সেটাই শুধু দেখে না, তার সঙ্গে সঙ্গে দেখে যে টিচার কিভাবে পড়াচ্ছে, টিচারের পড়ানোর জন্য কি স্টুডেন্টদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই জিনিসটা কিন্তু ইভ্যালুয়েশনের এখতিয়ারের মধ্যে আসে। তারপরে দেখো উদাহরণ দিলে বোঝা যাবে, মেজারমেন্টের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ধরো কোনো একটা এক্সামে 70% মার্কস পেয়েছে, এটা একটা মেজারমেন্টের একটা উদাহরণ। আর ইভ্যালুয়েশনের উদাহরণ কিরকম, ওই যে 75% মার্কস সেটা কিরকম, গ্রেড এ, কিংবা গ্রেড এ পেলে হয়তো প্রমোশন দেওয়া যাবে অন্য অন্য ক্লাসে, এই যে ব্যাপারটা, এই তার মানে বোঝা গেল যে মেজারমেন্ট হচ্ছে একটা ছোট পরিসর আর ইভ্যালুয়েশন হচ্ছে একটা মানে খুবই বড় একটা পরিসর। দেখো ডিফারেন্স তো আমরা দেখলাম, মানে পার্থক্য কি আছে এটা আমরা দেখেছি, এবার দেখি যে মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে সম্পর্কটা কোথায়। দেখো বলছে যে মেজারমেন্ট প্রোভাইডস ডেটা, মেজারমেন্ট কি করে, ডেটাটা প্রদান করে, আর ইভ্যালুয়েশন কি করে, ইউজেস মেজারমেন্ট ডেটা, মানে ইভ্যালুয়েশন কি করছে, মেজারমেন্ট যে ডেটা নিয়ে আসছে সেই ডেটাটাকে কি করে ব্যবহার করে। তারপর কি বলছে যে মেজারমেন্ট ইজ আ পার্ট অফ ইভ্যালুয়েশন, মানে ইভ্যালুয়েশনের একটা অংশ হচ্ছে মেজারমেন্ট। তার মানে কি মেজারমেন্ট ছাড়া কিন্তু ইভ্যালুয়েশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না। দেখো বলছে উইদাউট মেজারমেন্ট ইভ্যালুয়েশন ল্যাকস অবজেক্টিভিটি, মানে কি এমনি যে ইভ্যালুয়েশন যে ধরো 75% পেয়েছে তার মানে ভালো, এই যে ব্যাপারটা, ভালোটা তো কোনো একটা মানে ব্যক্তি বা বিষয়ের উপর নির্ভর করে বলছে, তো সেখানে কি হচ্ছে সাবজেক্টিভিটিটা বেশি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। যদি মেজারমেন্টটাই না থাকতো তাহলে পুরোপুরি ইভ্যালুয়েশনটা সাবজেক্টিভ ব্যাপার হয়ে যেত, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যেত। কিন্তু এখানে কি, এখানে বেসটা ধরে রাখছে কি মেজারমেন্টের উপর, তার মানে কি মেজারমেন্ট আমরা একটু আগে পড়েছি যে অবজেক্টিভ, তাই ইভ্যালুয়েশনটা কিন্তু মেজারমেন্টের জন্য একই সঙ্গে অবজেক্টিভ প্লাস সাবজেক্টিভ হয়। তারপরে কি উইদাউট ইভ্যালুয়েশন মেজারমেন্ট হ্যাজ নো ইউজ। আচ্ছা যদি ইভ্যালুয়েশনটাই না থাকে তাহলে মেজারমেন্টটা করে কি হবে, কেউ হয়তো ধরো 100-র মধ্যে 75 পেয়েছে, কিন্তু তাতে কি হলো, সেটার জন্য মানে সে কি ভালো হলো না খারাপ হলো, পরবর্তী পদক্ষেপ কি হবে, এগুলো যদি কিছুই আমাদের না জানা থাকে, যদি ইভ্যালুয়েশনটা আমাদের না থাকে, তাহলে কিন্তু মেজারমেন্টের কোনো রকম মানে ভ্যালুই নেই। এবার দেখে নেবো যে মেজারমেন্টের টাইপ গুলো কিরকম হয়। সাধারণত দু ধরনের মেজারমেন্টের টাইপ হয়। দেখো প্রথমে বলছে যে নর্ম রেফারেন্স মেজারমেন্ট আর একটা ক্রাইটেরিয়ান রেফারেন্স মেজারমেন্ট। প্রথমে দেখি নর্ম রেফারেন্স মেজারমেন্টটা কি। এর যে প্রধান বিষয়টাই কি থাকে, ফোকাসটা কোথায় থাকে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে। ধরো কোনো একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যতটা মার্কস ধরো পেয়েছে, সেই মার্কসের বেসিসে কি হচ্ছে র্যাঙ্ক করা হচ্ছে, যে কে কত বেশি পেলো কে কত কম পেলো, সেই যে বিষয়টা। নর্মে মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, তার বেসিসে পরীক্ষা হবে, পরীক্ষায় যে যত নাম্বার পাবে সেই হিসাবে তাদের পরপর পরপর সাজানো হবে। আর এটা সাধারণত ইউজ করা হয় কোথায়, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কিংবা কোনো জায়গায় ধরো তোমার সিলেকশন হচ্ছে, যে ধরো তুমি এমএ তে ভর্তি হবে, তো সেক্ষেত্রে কি হচ্ছে তোমাকে একটা পরীক্ষা দিতে হয়, সেই যে পরীক্ষাটা সেক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে একই রকম কোশ্চেন হয়, একটাই নিয়মাবলী থাকে, সেই হিসাবে পরীক্ষা হয়, পরীক্ষার পরে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বার বেসিসে কি পরপর র্যাঙ্ক করা হয়। তারপরে কি স্কলারশিপ সিলেকশন, স্কলারশিপের ক্ষেত্রেও দেখো তোমরা যখন ইউজিসি ধরো নেট জেআরএফ যদি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে একটা নির্দিষ্ট নর্ম অনুযায়ী কোশ্চেন হবে, সেই কোশ্চেনে তোমরা যা আনসার করলে সেই আনসারের উপর বেস করে যে সব থেকে বেশি পেলো তাকে
তাকে হয়তো বা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল যে এই এতটা নাম্বার পেলে তাদের স্কলারশিপ দেওয়া হবে। তার মানে কি পুরো বিষয়টাই হচ্ছে নন রেফারেন্স টেস্টটা কি করা হয়, কম্পিটিটিভ এক্সাম, সিলেকশন টেস্ট, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কি করা হচ্ছে, র্যাঙ্ক, মানে প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে র্যাঙ্ক নির্ধারণ করা। তারপরটা কি বলছে, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। আচ্ছা, এটার যে প্রধান যে ফিচার্সটা থাকে সেটা হচ্ছে কি, ফোকাসটা থাকে হচ্ছে মাস্টারি অফ কন্টেন্ট। কোনো একটা বিষয় কতটা কোনো স্টুডেন্ট শিখলো সেইটা শুধু মাপা হয়। এখানে কিন্তু অন্যদের সঙ্গে কোনো কম্পেয়ার করা হয় না। দেখো লাস্টে লেখা আছে ডোন্ট কম্পেয়ার স্টুডেন্ট, মানে এখানে কোনো স্টুডেন্টদের মধ্যে কম্পেয়ার করা হয় না, শুধু দেখা হয় যে একটা স্টুডেন্ট কতটা বেশি পারলো। কোনো একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকছে, সেই অবজেক্টিভস এর বেসিসে সেই স্টুডেন্ট কতটা পেয়েছে। যেমন ধরো দেখো ইউজেস দেখলে বুঝতে পারবে কি, ক্লাসরুম অ্যাসেসমেন্ট। ক্লাসরুমে ধরো টিচার একটা পড়িয়েছে, পড়ানোর ফলে তারপর পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার ফলে স্টুডেন্ট যতটা নাম্বার পেলো তার থেকে টিচার বুঝলো যে হ্যাঁ আজকে যতটা পড়িয়েছি তার মধ্যে মানে স্টুডেন্টদের এতটা এতটা অ্যাচিভমেন্ট হয়েছে। তাহলে এই যে অ্যাচিভমেন্টটা মাপা হচ্ছে সেটা কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের মাধ্যমে দেখা হলো। তারপরে ধরো কম্পিটেন্সি বেসড এডুকেশন, মানে কোনো একটা জিনিসে তোমার কতটা পারদর্শিতা বা কর্ম সম্পাদনের ক্ষমতা হচ্ছে সেই যদি মাপা হয়, কোনো কারোর সঙ্গে কোনো তুলনা করা হচ্ছে না, শুধু তোমার কতটা কি পড়াশোনা হলো বা কতটা তোমার স্কিলটা হলো সেইগুলো যেখানে মাপা হয় সেটাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স মেজারমেন্ট। এবার দেখে নেবো যে টাইপস অফ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের টাইপ গুলো কি কি। দেখো এখানে বলছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন কখন করা হয়, কোনো একটা ক্লাসে টিচার পড়াচ্ছে সেই দিন পার্টিকুলার দিনে যেই পড়ানোর পরে যে ইভ্যালুয়েশনটা করা হয়। ইভ্যালুয়েশনে আমরা কি দেখেছি যে মেজারমেন্টও থাকবে এবং সঙ্গে সঙ্গে কি থাকবে, তার ইন্টারপ্রিটেশন থাকবে, ভ্যালু জাজমেন্ট থাকবে। এই ব্যাপারগুলো যেখানে করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। মানে ডিউরিং দ্য ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন যখন দেবে টিচার তখনই সেটা মেপে নেবে, সেটাকেই বলা হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভটা কখন হয়, এন্ড অফ দ্য কোর্স, মানে পুরো শিক্ষাবর্ষটা চললো তারপরে যে পরীক্ষাটা হচ্ছে তার মাধ্যমে তো মেজার করলো যে কতটা কি পারলো, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কি করবে, ভ্যালু জাজমেন্টও করবে এবং ডিসিশন মেকিং করবে। এই যে পুরো বিষয়গুলো করবে তাকে বলা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটা কি, এই ডায়াগনস্টিক মানে হচ্ছে মানে খুঁজে বের করা বা মানে উইকনেস বা স্ট্রেংথ খুঁজে বের করার যে মূল্যায়ন, সেই মূল্যায়নকে বলা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। আর একটা কি প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। প্লেসমেন্ট ইভ্যালুয়েশন মানে কি, দেখো এন্ট্রি লেভেল টেস্ট, মানে হচ্ছে কোনো একটা জায়গায় তুমি ভর্তি হতে চাইছো সেই সময় যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা শুধুমাত্র মেজারমেন্ট না, কিন্তু শুধু সংখ্যা দিয়ে বোঝাবে তা না, তুমি যে যাচ্ছ তোমার যে চলাফেরার ভঙ্গি বা এই সমস্ত জিনিসপত্রগুলো যেখানে দেখা হয় সেটাকে বলা হচ্ছে তোমার এই যে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। দেখো এই যে দেখলাম আমরা যে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন, এগুলো যে মানে করতে হবে একটা শিক্ষাক্ষেত্রে, শিক্ষার্থী কতটা পারলো তার জিনিস, মানে তার সেই পারদর্শিতা থেকে যে মাপতে গেলে আমাদের কিছু মানে টুলস ব্যবহার করতে হয়। সেই টুলস গুলো কি কি, যেমন ধরো রিটেন টেস্ট। রিটেন টেস্টের ক্ষেত্রে যে কোশ্চেন পেপারটা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু এটা একটা মেজারমেন্টের একটা টুল হিসেবে কাজ করছে। তারপর কি ওরাল টেস্ট। ওরাল টেস্টটাও কি হচ্ছে, যে মৌখিক যে পরীক্ষাটা তার মাধ্যমেও কিন্তু এই মেজারমেন্ট করা হয়। অবজারভেশনের মাধ্যমে কি করা হচ্ছে, ইভ্যালুয়েশনও করা হয়, সঙ্গে সঙ্গে আবার মেজারমেন্টও করা হয়। যদি কোনো মানে স্ট্রাকচার্ড কোনো মানে অবজারভেশন থাকে ইভ্যালুয়েশনের কাছে, যে ইভ্যালুয়েটরের কাছে, যে হ্যাঁ আমি এই জিনিসগুলো দেখলে তাকে এই নাম্বার দিয়ে কি করব, মানে মেজারমেন্ট করব বা ইভ্যালুয়েশন করব। তারপরে কি ইন্টারভিউ। ইন্টারভিউর মাধ্যমেও এটা হয়। তারপরে কি কোশ্চেনিয়ার, মানে কখনো দেখা যাচ্ছে যে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনের জন্য শিক্ষক কি করেন, বিভিন্ন কোশ্চেনিয়ার নেন। কোশ্চেনিয়ার মানে এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক ধরনের কোশ্চেন একসাথে থাকে। তারপর কি রেটিং স্কেল। রেটিং স্কেলও ব্যবহার করা হয়, কখনো কখনো চেক লিস্ট করা হয়। আবার কি বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল টেস্ট, যেমন ধরো আইকিউ টেস্ট হতে পারে, তারপরে ইকিউ টেস্ট হতে পারে। এরকম বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে কিন্তু এই মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনটা। এবার দেখে নেবো যে এই মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনটা করার ফলে কি কি ভালো হবে, এর গুরুত্বটা বা এর ইম্পর্টেন্সটা কি। দেখো বলছে হেল্পস ইন লার্নার প্রগ্রেস, মানে যে কোনো শিক্ষার্থীর মানে প্রগ্রেসের ক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্ট আর ইভ্যালুয়েশনটা কাজে দেয়। কারণ কি, মেজারমেন্টের মাধ্যমে দেখা হয় যে মানে লার্নার কতটা শিখেছে। আচ্ছা এটা তো দেখা হলো মেজারমেন্টের মাধ্যমে, কিন্তু ইভ্যালুয়েশন কি করে, যে যদি ভালো করে তাহলে সেটাও বলে দিচ্ছে, যদি খারাপ করে তাহলে সেটাও বলে দিচ্ছে। যদি ভালো করে তাহলে কি হচ্ছে, আর তার পিছনে
জন্য অত বেশি সময় মানে আর দিতে হবে না একজন শিক্ষকের, কিন্তু যদি খারাপ করে তাহলে শিক্ষক কি করবে, তাকে হেল্প করবে, তার ফলে কি হচ্ছে লার্নারের প্রগ্রেসটা হবে। তারপর কি হেল্পস ইন কারিকুলাম ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে মেজারমেন্ট বা ইভালুয়েশনের মাধ্যমে কি হচ্ছে শিক্ষার্থীরা কতটা শিখতে পারছে, কোন কোন জায়গায় ভুল হচ্ছে, টিচিং লার্নিং প্রসেসের কি ঠিক সুবিধা বা অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলো যদি জানতে পারে তাহলে কারিকুলাম ডেভেলপাররা কি করতে পারবে, কারিকুলামটাকে ঠিকঠাক করে ডেভেলপ করতে পারবে। তারপর কি বলছে হেল্পস ইন সিলেক্টিং টিচিং মেথডস। তার মানে কি যদি ঠিকঠাক পড়াশোনা হয় সেক্ষেত্রেও তো বোঝা যাবে যে টিচিং লার্নিং মেথডের সময় মানে কিরকম মেথড করার ফলে স্টুডেন্টদের ভালো ফল হয়েছে সেটা যেমন জানা যাচ্ছে। আবার একই সঙ্গে সঙ্গে কোনগুলো ব্যবহার করলে স্টুডেন্টদের কি হচ্ছে মানে প্রগ্রেসটা খারাপ হচ্ছে, তাহলে এই জিনিসটা যদি জেনে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা ঠিকঠাক টিচিং মেথডটাকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। কিসের মাধ্যমে, মেজারমেন্ট এবং ইভালুয়েশনের মাধ্যমে। তারপরে কি মোটিভেট স্টুডেন্টস। আর এর মাধ্যমে কি হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ভালো ফল করে, তার যদি ইভালুয়েশন ভালো হয় তাহলে কি হবে, একজন স্টুডেন্ট মোটিভেট হবে যে হ্যাঁ তার জিনিসটা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে এইভাবে করে এগোলেই আগানো যাবে। তারপরে কি হেল্পস ইন গাইডেন্স এন্ড কাউন্সিলিং। আচ্ছা, এর মাধ্যমে কি হচ্ছে যে ইভ্যালুয়েশন এবং মেজারমেন্টের মাধ্যমে আমরা একবার দেখেছি যে ইভ্যালুয়েশনের বিভিন্ন টাইপের মধ্যে যে একটা জায়গা ছিল যে যেখানে দেখা হচ্ছে যে একটা স্টুডেন্টের স্ট্রেংথ এবং উইকনেসটা দেখা হচ্ছে ডায়াগনস্টিক ক্ষেত্রে। তাহলে সেইটা যদি জানা যায় তাহলে কি হবে যে সেই স্টুডেন্টটাকে গাইডেন্স এবং কাউন্সিলিংটা ঠিকঠাক করে দেয়া যায়। এবার দেখে নেবো যে এই যে কোনো একটা মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন মানে কতটা মানে ভালো যদি হতে হয়, মানে ভালো যদি মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন হতে হয় তাহলে তার কিছু নীতি ফলো করতে হয়। যেমন প্রথমটা বলছে কি ভ্যালিডিটি। ভ্যালিডিটি কথার মানে হচ্ছে যেই জিনিসটা আমরা মাপতে চাইছি যে টুলের দ্বারা, সেই টুলটা যেন সেই জিনিসটাই মাপে। মানে কি, ধরো যদি আমি আইকিউ মাপতে যাই কোনো একটা টুল দিয়ে, সেটা যেন আইকিউ মাপে, সেটা যেন ইকিউ যেন না মাপে। তারপরে কি রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কথার মানে হচ্ছে রিপিটেডলি একই রকম ফলাফল দেবে। মানে কোনো একটা টুলস ব্যবহার করা হলো, কোনো একজন টিচার ব্যবহার করলেন, সে যে রেজাল্টটা পেলো সেই একই টুল যদি আবার অন্য একজন মানে টিচার এটা প্রয়োগ করে তাহলে যেন একই রকম রেজাল্টটা আসে। তাহলে যদি আসে তাহলে সেটা হয়ে যাবে কি রিলায়েবল টেস্ট। তারপরে কি অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে কি, যে এখানে কোনো মানে ব্যক্তির নিজস্ব কোনো মতামত থাকবে না। মানে টিচার বা ইভ্যালুয়েটর বা যে কিনা কোশ্চেনটা মানে স্টুডেন্টদের উপর প্রয়োগ করছে তার কোনো নিজস্ব বক্তব্য থাকবে না। এটা কি থাকবে, মানে হচ্ছে কোন রকম ব্যক্তির প্রভাব থেকে এটা দূরে থাকবে, সেটা হচ্ছে অবজেক্টিভ হবে। তারপর কি প্র্যাকটিক্যাবিলিটি মানে হচ্ছে এটার কতটা যেই মানে টুলসটা নেওয়া হলো সেটা সব জায়গায় মানে করা যাচ্ছে কিনা, সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, সেটা ব্যবহারযোগ্যতা আছে কিনা, সেই জিনিসটা কিন্তু থাকতে হবে। আর একটা কি ইউনিভার্সালিটি। আচ্ছা, ইউনিভার্সালিটি মানে কি, ধরো যদি পশ্চিমবঙ্গের উপর কোনো একটা টুলস তুমি আজকে ব্যবহার করলে স্ট্যান্ডার্ড টুল, সেই টুলটা যেন মানে বিহারের উপর যখন প্রয়োগ করবে যেন একই রকম হয়, মানে তারাও যাতে উত্তরটা মানে করতে পারে সেই বিষয়টা দেখতে হবে। বা পৃথিবীর যে কোনো জায়গায় যদি এটা ব্যবহার করা হয় যেন একই রকম মানে এর আউটকামটা আসে। তারপর কি বলছে কম্প্রিহেন্সিভনেস। মানে ধরো আমি আইকিউ মাপতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, আইকিউ মানে বিষয়টা কোন কোন জিনিসগুলো থাকলে একটা স্টুডেন্টের আইকিউটা বোঝা যাবে যে তার বেশি আছে, সেই যে তার মধ্যে যত যত কম্পোনেন্ট থাকে সবগুলো যেন সেই পার্টিকুলার টুলের মধ্যে থাকে। এবার দেখবো যে মেজারমেন্ট আর ইভ্যালুয়েশনের মানে লিমিটেশন কি আছে, মানে এর কি কি দুর্বলতা আছে, কি কি সমস্যা হয়। প্রথমে দেখি মেজারমেন্টের কি সমস্যা হয়, তারপরে দেখবো ইভ্যালুয়েশনের কি সমস্যা হয়। মেজারমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে যে এটা হচ্ছে ইনএবিলিটি টু মেজার অল কোয়ালিটিস। মানে একটা স্টুডেন্টের যদি সমস্ত কোয়ালিটি মাপতে যাওয়া হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি মাপতে পারে না। বিশেষ করে ধরো যদি তার কোনো গুণগত বৈশিষ্ট্য থাকে সেটা কিন্তু মেজারমেন্ট কি করতে পারে না, মানে মাপতে পারে না। তারপরে কি ওভার এমফাসিস অন কোয়ান্টিটেটিভ ডেটা। এটা সবসময় যেন সংখ্যার উপরই বেশি জোর দেয়, এটা কিন্তু গুণের দিকে বেশি জোর দেয় না। মেজারমেন্ট আর কি করে, যে কখনো কখনো এরর করে। মেজারমেন্টের অনেক কিছু এরর হয়, দেখা গেল মানে যে জিনিসটা মাপতে যাচ্ছে হয়তো রিসার্চার হোক বা টিচার হোক, সে কি করছে মেজারমেন্ট করতে গিয়ে ভুল করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার স্টুডেন্টের মেজারমেন্টটা ঠিক হবে না। ধরো কেউ ইংলিশের একটা
পরীক্ষা দিয়েছে কোনো বাচ্চা, এবার যদি টিচার সেটা দেখতে গিয়ে দেখলো যে মানে কোনো একটা ধরো পার্টিকুলার কোশ্চেনের সে আনসারটা দিয়েছে কিন্তু টিচার কি করছে ওখানে নাম্বার দিতে ভুলে গেছে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে মেজারমেন্টটা ভুল হয়ে যাবে। তারপর কি লিমিটেড স্কোপ, বলছে যে এই যে মেজারমেন্টের স্কোপটাও কিন্তু অনেকটা কম, তার কারণ এটা শুধু কোয়ান্টিটি মাপে, কোয়ালিটি না। তারপরে কি বলছে, ইনফ্লুয়েন্স অফ টেম্পোরারি ফ্যাক্টরস। আচ্ছা, মেজারমেন্টের উপর কিন্তু টেম্পোরারি ফ্যাক্টরস গুলো খুবই প্রভাব ফেলে। কিরকম টেম্পোরারি ফ্যাক্টরস? এটা হচ্ছে যেমন ধরো যখন কিনা এক্সাম দেবে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যে দেখা গেল তার সেদিন হয়তো শরীর অসুস্থ, সে হয়তো তার আগের দিন পড়াশোনা করতে পারেনি, এটা তো টিচার স্টুডেন্ট রিলেটেড হলো। টিচার রিলেটেডও হতে পারে, যেমন ধরো টিচার যখন মানে এক্সামটা নিচ্ছে তখন হয়তো তার বিভিন্ন ব্যক্তিগত সমস্যার জন্য স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, কিংবা পরিবেশগত সমস্যা হতে পারে। যেমন যেখানে পরীক্ষাটা দিচ্ছে সেই জায়গাটা বা সেই ঘরটা হয়তো খুবই গরম, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে না স্টুডেন্ট, তার যা মানে শিখে আসা বিষয়গুলোকে মানে তার খাতাতে লিখতে পারবে না। এই যে বিষয়গুলো কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। তারপরে কি, ল্যাক অফ পারফেক্ট অবজেক্টিভিটি। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম যে মেজারমেন্ট করতে গেলে অবজেক্টিভিটি অবশ্যই থাকতে হবে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে মানে টিচার মেড হলে এটা যদি স্ট্যান্ডার্ড না টুল না হয়, যদি টিচার নিজে নিজে তৈরি করে, তাহলে টিচারের কিছু নিজস্ব প্রভাবের মধ্যে চলে আসতে পারে। তারপরে পয়েন্টটা কি বলছে, যে কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বায়াস, মানে অনেক সময় হয় যে কালচার বা যে সংস্কৃতিতে এই টুলটা ডেভেলপড হয়েছে বা মেজারমেন্টের যে টুলটা ডেভেলপড হয়েছে সেটা কিন্তু তার উপর প্রভাব ফেলছে, যার ফলে ধরো পার্টিকুলার মানে এমন একটা টুলস তৈরি করা হলো পশ্চিমবঙ্গে, তাতে কি পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের মানে আলাদা আলাদা মানে ধর্মবিশ্বাস, এইটা যদি আমরা বাইরের কোনো ধরো যে খ্রিস্টান কমিউনিটি, সেখানে যদি কাজ করি, যে যাদের মধ্যে খ্রিস্টান ধর্মটা বেশি আছে, তো সেই সমস্ত জায়গায় যদি যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের কালচারের যে এই কোশ্চেন গুলো বুঝতে পারবে না। তো আর একটা কি হতে পারে, ল্যাঙ্গুয়েজ বায়াস হতে পারে, যে যে ল্যাঙ্গুয়েজে করা হচ্ছে স্টুডেন্ট হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না। মানে কিরকম, ধরো ইংলিশেই হচ্ছে কিন্তু স্টুডেন্টের মানসিক বয়সটা অত বেশি না এই ল্যাঙ্গুয়েজটা বোঝার মতন। তারপরে কি, ডিপেন্ডেন্স অন টুলস। আচ্ছা, মেজারমেন্ট করতে গেলে বেশি মাত্রায় টুলস এর উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়, টুলস ছাড়াও যে বাস্তবে একটা জগৎ আছে সেটা কিন্তু এখানে অস্বীকার করা হচ্ছে। তারপরে কি, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে লিমিটেশন গুলো কি কি, এটাই আবার দেখো সাবজেক্টিভিটি বেশি, মানে এখানে যে টিচার বা ইভ্যালুয়েটর সে কি করছে, বেশি করে তার নিজস্ব মতামত এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। তারপর কি বলছে, ওভার এমফাসিস অন মার্কস অ্যান্ড গ্রেডস, এক্ষেত্রে কি হচ্ছে, মার্কস এবং গ্রেডের উপর বেশি এমফাসিস করছে, এরকম করছে না যে কো কারিকুলার অ্যাক্টিভিটিটাও যে এর মধ্যে আসতে পারে সেই বিষয়টা একটু কমে যাচ্ছে। তারপর কি, টাইম কনজিউমিং প্রসেস, এই যে জিনিসটা মেজারমেন্ট শুধুমাত্র কোশ্চেন আনসার করলেই মিটে যাচ্ছিল, কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য সমস্ত কিছু দেখছে। তার মানে কি, কারিকুলার অ্যাক্টিভিটি দেখছে, মানে কারিকুলার মানে পাঠ্যসূচিতে যা আছে তা তো দেখছি, তার সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে যেটা হচ্ছে পাঠ্যসূচির সঙ্গে যে সহপাঠক্রমিক যে কার্যকলাপ গুলো দেখতে গিয়ে তার কি করছে, পরিসরটা অনেক বেড়ে যাচ্ছে। যত বেশি পরিসর বাড়বে তার কি হচ্ছে, টাইমটাও তত বেশি লেগে যাচ্ছে এর ক্ষেত্রে। তারপর কি, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এই দেখো এখানে কি বলছে, যে মেজারমেন্ট তো একটা নির্দিষ্ট সময়ে করা হয়ে গেল, মানে একটা সময় করা হলো, পরীক্ষা হলো, ব্যাস মিটে গেল, কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, এটা সারা বছর ধরে চলছে, সব সময় চলছে। তার ফলে কি হচ্ছে, যে স্টুডেন্টদের মধ্যে একটা সবসময়ের জন্য স্ট্রেস আর অ্যাংজাইটি কাজ করছে, কারণ তাদের মনে হচ্ছে যে তারা তো এখন পরীক্ষা মানে ধরো পার্টিকুলার যে সময় পরীক্ষা থাকে তখন স্টুডেন্টদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়, কিন্তু ইভ্যালুয়েশন তো সারা বছর ধরে হচ্ছে, তার মানে ওরা সারা বছর ধরে স্ট্রেসে থাকছে, তারা ভাবছে যে আমি এই ব্যবহারটা করব, তার মানে আমাকে ইভ্যালুয়েশন করছে বা আমার আচরণটা দেখছে। এই যে ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের সবসময় স্ট্রেস আর অ্যাংজাইটিটা থাকছে। তারপরে কি, ডিফিকাল্টি ইন মেজারিং অ্যাফেক্টিভ ডোমেন, মানে আমরা ব্লুমের ট্যাক্সোনমিতে দেখেছি কি 3 ধরনের ডোমেন থাকে, কি কি, কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর। কগনিটিভ মানে কি, যেটা তুমি পড়লে সেটাই কি করছে পরীক্ষায় উগড়ে দিলে, তার মানে কি মেজারমেন্ট করা গেল। কিন্তু অ্যাফেক্টিভ যেটা অনুভূতিমূলক বিষয়, সেটা কিন্তু অতটা ভালো করে এই মানে সংখ্যার দ্বারা বোঝানো যায় না বা মুখস্থ করে বিষয়টা করা যায় না, তাই জন্য এটা কি করছে, মেজারমেন্ট ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তারপরে কি, মেজারমেন্ট বলতে আমরা তো ইভ্যালুয়েশনের মধ্যে মেজারমেন্ট এবং ইন্টারপ্রিটেশন সবই দেখছি, তাই জন্য বলছে যে এক্ষেত্রে যে অ্যাফেক্টিভ ডোমেনটা আছে
সেটা কিন্তু ঠিক করে মেজার করা যাচ্ছে না। তারপরে কি বলছে, পসিবিলিটি অফ বায়াস অ্যান্ড পার্সিয়ালিটি। এক্ষেত্রে বায়াস এবং পার্সিয়ালিটি বেশি থাকে, তার কারণ কি, টিচার এখানে শুধু মেজারমেন্টের উপর জোর দিচ্ছে না, একই সঙ্গে সঙ্গে কি করছে যে তার ইন্টারপ্রিটেশন, তার ডিসিশন মেকিং, এই যে ডিসিশন মেকিং বা ইন্টারপ্রিটেশন কিন্তু যদি মেজারমেন্টের উপর বেস করে হয় তাও কিছুটা পর্যন্ত এটা কি থাকে, বায়াস ফ্রি থাকে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে ডিসিশন মেকিং মানে টিচার নিজের থেকে করছে, তখনই কিন্তু এর মধ্যে বায়াস ব্যাপারটা বা পার্সিয়ালিটি ব্যাপারটা চলে আসছে। তারপর কি, মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা। আচ্ছা, মানে যে টিচার সে কি করলো যে একজন স্টুডেন্ট যে নাম্বারটা পেলো সেটার বেসিসে সে ইন্টারপ্রিটেশনটা দিতে হয়তো ভুল করেছে, সেক্ষেত্রে পুরো বিষয়টাই কিন্তু মানে খারাপ হয়ে গেল। তারপরে কি, লিমিটেড প্রেডিক্টিভ ভ্যালু। প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে কি, ভবিষ্যৎবাণী করা। এই যে ভবিষ্যৎবাণীটা মানে ইভ্যালুয়েশন করে থাকে যে হ্যাঁ এই যে স্টুডেন্টটা 100-র মধ্যে 75 পেয়েছে, তার মানে সে ভালো ফল করেছে, তার মানে তাকে পরের স্তরে নিয়ে যাওয়া যায়, সে পরের স্তরেও ভালো করবে। এরকমও তো হতে পারে যে তার নিজস্ব মানে টিচারের নিজস্ব ভালো লাগা বা মন্দ লাগা আছে সেই স্টুডেন্টের উপরে, মানে হয়তো ক্লাসে ভালো পড়া পারে সেই জন্য ভাবছে যে হয়তো পরের বছরও পারবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার এই যে প্রেডিকশন সেটা কিন্তু মানে বাস্তবায়িত হয় না। আচ্ছা, এই ছিল আমাদের মানে শিক্ষাক্ষেত্রে মেজারমেন্ট এবং ইভালুয়েশনের একটা মোটামুটি ধারণা। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে মেজারমেন্ট মানে হচ্ছে শুধুমাত্র কারিকুলার অ্যাক্টিভিটি গুলোকে করে, কো কারিকুলার গুলো করে, কিন্তু সেক্ষেত্রে অতটা বেশি করে না যতটা বেশি কারিকুলারের উপর বেশি জোর দেয়। আর ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি দুটোই দেখা হয়, কন্টিনিউয়াসলি দেখা হয় এবং কম্প্রিহেন্সিভলি দেখা হয়, সারা বছর ধরে দেখা হয়।